আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আগের ক্লাসে আমরা অলরেডি শ্রোডিঞ্জারের সমীকরণ দেখছিলাম। ওই সমীকরণের মাধ্যমে আমরা ইলেকট্রনের যে বিহেভিয়র, আচরণ, সেইটাকে আমরা তরঙ্গের মাধ্যমে ব্যাখ্যা করছি, যেটাকে আমরা বলি ওয়েভ ফাংশন। ঠিক আছে? তো এখন ওয়েভ ফাংশন হচ্ছে আমরা একটা কণাকে, তার বিহেভিয়রকে আমরা তরঙ্গ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো এইটা কোনো একটা কণা ধর্ম যখন আমরা তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে চাই, তখন একটা লিমিটেশন চলে আসে ন্যাচারালি। সেটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মাধ্যমে ব্যাখ্যা করা হয়। তো আজকের ক্লাসে থাকবে যে কেন আমরা এই লিমিটেশনের মধ্যে পড়তেছি, কি জন্য আসতেছে, এটা ন্যাচারালি আসতেছে। কয়েকটা তোমার ভুল এক্সপ্লেনেশন তোমরা হয়তো বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখছো, ওইটা থেকে আমরা আজকে কারেক্ট এক্সপ্লেনেশন কি সেটা দেখবো। ঠিক আছে? এইটা কোনো মেজারমেন্ট রিলেটেড সমস্যা না। আমি সামনে ব্যাখ্যা করব যে সাধারণত এটা কিভাবে ব্যাখ্যা করা হয়। তারপরে আমরা আসলে দেখব যে এটা আসলে আমরা যখন ইলেকট্রনকে তরঙ্গ আকারে ব্যাখ্যা করতে যাচ্ছি, ওই কারণেই এটা চলে আসে। ঠিক আছে? এবং এটা বেকড ইন। এবং ক্লাসিক্যাল বা তোমার যে সাধারণ ফিজিক্স আছে, তার সাথে এই কোয়ান্টাম মেকানিক্স এর তোমার হচ্ছে মূল পার্থক্যটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে চলে আসছে। ঠিক আছে? অলওয়েজ খেয়াল রাখবা, কোয়ান্টাম মেকানিক্সে এরকম কোনো একটা কণাকে আমরা হচ্ছে তরঙ্গ আকারে ব্যাখ্যা করতে চাই, এবং ওই ব্যাখ্যা করার জন্যই আমাদের কাছে যে একেবারে ন্যাচারালি একটা লিমিটেশন চলে আসে, সেটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসে আমরা মূলত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দেখব। তো প্রথমে আমরা এটা আগের ক্লাসে দেখলাম যে শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান যদি করি আমরা কোনো একটা ইলেকট্রনের জন্য, তাহলে আমরা একটা ওয়েভ ফাংশন পাই। ঠিক আছে? তো শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করা যায় কিভাবে? শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করার উপায় হচ্ছে এই যে এই ভিটা হচ্ছে মূলত বিভব শক্তি, ইলেকট্রনের বিভব শক্তি। তো বিভব শক্তি যদি আমি বসায় দেই, তারপরে যদি আমি তোমার হচ্ছে এই সমীকরণটা সমাধান করি, ঠিক আছে? এটা কি ধরনের সমীকরণ? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই টাইপের সমীকরণকে অন্তরীকরণ টার্মগুলো আছে। এই টার্মগুলো যদি আমরা সমাধান করি, তাহলে আমরা হচ্ছে একটা সাই পাবো। ঠিক আছে? আমরা হচ্ছে একটা ফাংশন পাবো, ওয়েভ ফাংশন, যেটা হচ্ছে সাই। সাইটা মূলত হচ্ছে অবস্থান এবং সময় দুইটার উপর নির্ভর করবে আর কি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইলেকট্রনের ওয়েভ ফাংশন, এইটা আসবে। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে সাইটা কেমন হওয়া উচিত। ঠিক আছে? সাইটা ওই রকম হওয়ার জন্য এটার মধ্যে আমাদের কি কি লিমিটেশন চলে আসে। আচ্ছা, তো প্রথমে আমি এই জিনিসটা শুরু করার আগে আজকের ক্লাসে একটু বলে নিই যে তোমরা সাধারণত হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এইভাবে হয়তোবা ব্যাখ্যা পাইছো যে, মনে করো তুমি, ঠিক আছে, তোমার উপরে মনে করো কেউ হচ্ছে আঘাত করলো, তাহলে তুমি কি তোমার অবস্থান থেকে সরে যাবে না? তো এরকম ইলেকট্রনকে যদি আমরা পরিমাপ করতে যাই, ঠিক আছে, ইলেকট্রন তো একটা ছোট একটা কণা, ঠিক আছে, তুমি খুবই বড় কণা, ঠিক আছে, তোমার উপরে তুমি হচ্ছে কোনো বড় কণা না, তুমি হচ্ছে বড় একটা বস্তু, ঠিক আছে, এভাবে চিন্তা করো। তোমার উপরে যদি শত শত বিলিয়নস ট্রিলিয়নস অনেকগুলা ফোটন আলো এসে পড়ে, কিচ্ছু হবে না তোমার। ঠিক আছে? তোমার কিছুই হবে না, তুমি তোমার জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারবা। কিন্তু ইলেকট্রনের কথা চিন্তা করো, ইলেকট্রনের আকার কিন্তু খুবই ছোট। ঠিক আছে? তোমার ভর হচ্ছে ধরো 100 কেজি, ঠিক আছে, আর ইলেকট্রনের ভর হচ্ছে 10⁻31 কেজি, এই লেভেলের। ঠিক আছে? 9.11 ইন্টু 10⁻31। তো ইলেকট্রন খুবই ছোট একটা কণা। ঠিক আছে? তো এখন ইলেকট্রনের উপরে যদি একটা ফোটনও পড়ে, ঠিক আছে, ইলেকট্রনের উপরে যদি একটা ফোটনও পড়ে, এই হচ্ছে ফোটনটা, এই ফোটন ইলেকট্রনের উপরে আসলো, ফোটন আসলে ইলেকট্রন কিন্তু আর ইলেকট্রনের জায়গায় থাকবে না, এই ফোটনটা ইলেকট্রনের অবস্থানটা পরিবর্তন করে ফেলবে। ঠিক আছে? তো ইলেকট্রনের অবস্থানটা পরিবর্তন করে ফেলবে। আগে মনে করো ইলেকট্রন যেই জায়গায় ছিল, ঠিক আছে, ইলেকট্রনটা যেই জায়গায় ছিল, এখন ফোটনটা হচ্ছে ইলেকট্রনটাকে সরায় দিবে। ঠিক আছে? ফোটনটা ইলেকট্রনটাকে সরায় দিবে। ইলেকট্রনটা এই জায়গায় ছিল, এটা মনে করো হচ্ছে এখন এই দিকে মুভ করবে, কথার কথা। ঠিক আছে? এই দিকে মুভ করবে, আর ফোটনটার কারণে সে আর বসে থাকবে না, সে এই দিকে মুভ করে ফেললো। ওকে, ধরো। তো আমরা যদি কোনো একটা ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে চাই, আমাকে তো তাকে দেখতে হবে। দেখা মানে কি? তার উপরে একটা
ফোটন দিতে হবে, ঠিক আছে? তো ফোটন দিলে কি হবে, ইলেকট্রনটা তার যেই অবস্থানে ছিল ওই অবস্থান থেকে সরে যাবে। তো সরে গেলে তার অবস্থানটা আমরা আর বের করতে পারতেছি না। এইখান থেকে চলে আসে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনেক জায়গায় এইভাবে ব্যাখ্যাটা পাইছো, ঠিক আছে? তবে আজকের ক্লাসে করার পরে তুমি দেখবে যে আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এইরকম পরিমাপের সাথে রিলেটেড না, ঠিক আছে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ইলেকট্রনের পরিমাপের সাথে রিলেটেড না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে ইলেকট্রনকে এভাবে কণা হিসেবে তোমার চিন্তাই করা হয় না, ঠিক আছে? আমরা তো এখন ওয়েভ ফাংশনে চলে যাচ্ছি। ইলেকট্রন এখন আমরা কণা হিসেবে চিন্তাই করব না, ইলেকট্রনকে আমরা তরঙ্গ হিসেবে চিন্তা করব, ঠিক আছে? তো তরঙ্গ হিসেবে চিন্তা করলে আমরা সবচেয়ে বেসিক তরঙ্গ কি ওইটা দেখব। আমাদের ওয়েভ ফাংশন কি ওইরকম হইতে পারবে? তারপর যদি না হইতে পারে তাহলে কি হবে, ওইগুলো আমরা একটু দেখা শুরু করি। তো আমরা এখন একটু ডেমনস্ট্রেশনে যাব। আমরা সবচেয়ে বেসিক তরঙ্গ দিয়ে শুরু করব, ঠিক আছে? সবচেয়ে বেসিক তরঙ্গ সমীকরণ তোমরা কিভাবে লিখতে পারো দেখো। আমরা সবচেয়ে বেসিক তরঙ্গ জানি হচ্ছে, মনে করো আমি যদি y সমান সাইন এক্স, ঠিক আছে, এরকম সাইন এক্স লিখলাম, আশা করি এটা দেখতে পাচ্ছ। তো y ইকুয়াল টু সাইন এক্স লিখলাম। তো এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে এই সাইন এক্স, ওকে, এটা হচ্ছে একটা তোমার তরঙ্গ, ওকে। তো এই যে আমরা তরঙ্গটাকে দেখতে পাচ্ছি, একেবারে বেসিক তরঙ্গ। এখন ইলেকট্রনের তরঙ্গ ওয়েভ ফাংশন শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করলে সাইটা কি এরকম হইতে পারে নাকি? এখন দেখো এই যে ওয়েভ ফাংশনটা আছে এটার বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, ঠিক আছে? এটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই যে এখানে পিক থেকে, এই পিক থেকে এখানের মধ্যে আরেকটু আমাদের, ওকে, তো এখন একটু দেখতে সুবিধা হবে। এখানের মধ্যে এই যে এই দুইটা পিক, এই একটা পিক, এই একটা পিক, এই দুইটা পিক, ঠিক আছে? কোনো একটা তরঙ্গের দুইটা পিক পজিশনের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলি? ল্যামডা বলি। তো নর্মাল একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি থাকে? একটাই থাকে, ঠিক আছে? নর্মাল একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য একটাই থাকে, ওকে ওকে। তো এটার তরঙ্গ দৈর্ঘ্য একটা আছে, ঠিক আছে? আর এই তরঙ্গটা, সরি, আর এই তরঙ্গটা দেখো ইনফিনিটি, একেবারে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পুরা একেবারে সর্বত্র ছড়ায় আছে। এই সাইন এক্স এর একেবারে বেসিক যে তরঙ্গটা আছে এটা সর্বত্র ছড়ায় আছে। এই রকমের তরঙ্গ কখনো ওয়েভ ফাংশনের সলিউশন হইতে পারবে না, ঠিক আছে? এই রকম তরঙ্গ কখনো ওয়েভ ফাংশনের সলিউশন হইতে পারবে না। আচ্ছা, কারণ কি? কারণ হচ্ছে তোমরা যদি আগের ক্লাসে দেখো, সেটা হচ্ছে আমাদের কাছে, আচ্ছা আমরা শ্রোডিঞ্জারের সমীকরণে যাই। আমাদের কাছে যে শ্রোডিঞ্জারের সমীকরণটা আছে এইটা যখন আমরা সমাধান করি, এইটা সমাধান করার পরে আমার কাছে যে সাইটা আসে এইটা হচ্ছে একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন, কমপ্লেক্স ওয়েভ ফাংশন, কমপ্লেক্স ওয়েভ ফাংশন। আমাদের কাছে আসে একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন। আমরা যখন শ্রোডিঞ্জারের সমীকরণটা দেখছিলাম তখন দেখছিলাম হয়তোবা যে এটা একটা জটিল ওয়েভ ফাংশন আসে। জটিল ওয়েভ ফাংশন মানে এটার মধ্যে শুধু বাস্তব অংশ না, একটা অবাস্তব বা আই থাকে। তো আই থাকার মানে কি? যেহেতু এটা কমপ্লেক্স জিনিস, কমপ্লেক্স ওয়েভ ফাংশন, এইটা আমরা বাস্তবে মেজার করতে পারি না, এইটা আমরা বাস্তবে মেজার করতে পারি না, ওকে। তো সমস্যা হয়ে গেল, আমরা সাই পাচ্ছি কিন্তু সাইকে ফিজিক্যালি আমরা কখনো মেজার করতে পারবো না, তো এইটা আমরা কখনো পাই না, ওকে। তাহলে লাভটা কি হলো? আমরা হচ্ছে এত কষ্ট করে শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান করলাম, সমাধান করে যে ওয়েভ ফাংশনটা পাইলাম ওইটা আমরা বাস্তবে দেখতে পারি না। আচ্ছা, বাস্তবে তাইলে দেখতে পারি এমন কিছু তো একটা জিনিস আমাদের লাগবে, তাই না? বাস্তবে আমরা দেখতে পারি এমন কিছু তো আমাদের কাছে লাগবে। তো ওইটা এই ওয়েভ ফাংশন থেকেই পাওয়া যায়, ঠিক আছে? ওয়েভ ফাংশনটা ইউজলেস না, আসলে এই ওয়েভ ফাংশন দিয়েই আমরা হচ্ছে অবস্থান, তারপরে কি বলে, এর শক্তিগুলা, কৌণিক ভরবেগগুলা, সব জিনিস এই ওয়েভ ফাংশন থেকে বের করতে পারবো। কিন্তু এটা ওয়েভ ফাংশন, ঠিক আছে? এই কমপ্লেক্স ওয়েভ ফাংশন, এই কমপ্লেক্স ওয়েভ ফাংশন হওয়ার কারণে এটাকে আমরা ফিজিক্যালি কখনো দেখতে পারবো না, ঠিক আছে? ওকে, তো এখন এটা যেহেতু কমপ্লেক্স ওয়েভ ফাংশন, তাহলে আমরা এটা কখনো ফিজিক্যালি দেখতে পারবো না। তাহলে কি করতে পারি? এখন দেখো, একটা কমপ্লেক্স নাম্বার জেড,
ওকে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার একটা বাস্তব অংশ থাকে জাস্ট নর্মাল এ, আর একটা তোমার ইমাজিনারি পার্ট থাকে, এটা হচ্ছে আই ইন্টু বি। ঠিক আছে, এটা হচ্ছে ওই ইমাজিনারি অংশটা। তোমরা যদি জটিল সংখ্যা সম্পর্কে একটু পরিচিত থাকো তাহলে এটা সহজেই চিনতে পারবো। আমরা আগের ক্লাসে অলরেডি দেখছি এটা। এখানের মধ্যে একটা ইমাজিনারি অংশ যদি থাকে, এই আই মানে হচ্ছে √(-1), ঠিক আছে। এখন এই অংশটা যেহেতু ইমাজিনারি, এইটাকে আমরা কখনো ফিজিক্যাল ডিভাইস দিয়ে মেজার করতে পারবো না। এখন এক কাজ করি, এটার অনুবন্ধী মানটা নেই, এটা জাস্ট কি করে, এই যে যেটার আগে আই এর আগে প্লাস আছে, এটা সাইনটা চেঞ্জ করবে, মাইনাস হবে। তো এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা। এখন এই দুইটাকে যদি আমি গুণ করি, জেড এবং জেড স্টার, এই দুইটাকে যদি আমি গুণ করি, তাহলে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই দুইটা জিনিসকে জেড আর জেড এর অনুবন্ধী সংখ্যাকে গুণ করলে আমাদের আসে মডুলাস অফ জেড স্কোয়ার। আমাদের কাছে কি আছে, মডুলাস অফ জেড স্কোয়ার। ঠিক আছে, ওকে। তার মানে দেখো, এই যে আমার একটা জটিল সংখ্যা আছে, এইটার মডুলাস এর বর্গ নিলে একটা বাস্তব সংখ্যা আসে। ঠিক আছে, একটা বাস্তব সংখ্যা আসে। একটা যে কোনো জটিল সংখ্যাকে, জটিল সংখ্যার মডুলাস স্কোয়ার নিলে আমাদের একটা বাস্তব সংখ্যা আসে। তার মানে এই যে আমার কমপ্লেক্স ওয়েভ ফাংশন আছে, এইটার যদি আমি মডুলাস স্কোয়ার নেই, তাহলে কি একটা রিয়েল ফাংশন আসবে, যেটার মধ্যে কোনো কমপ্লেক্স বা তোমার হচ্ছে ইমাজিনারি পার্ট নাই, এই সাই স্কোয়ারটা নিলে। তার মানে সাইটা আমরা ডিরেক্টলি মেজার করতে পারি না, তবে সাই স্কোয়ারটা আমরা ডিরেক্টলি মেজার করতে পারি। তো সাই স্কোয়ারটা কি কি মেজার করে, সেটা হচ্ছে সম্ভাবনা, প্রবাবিলিটি মেজার করে। কি এটা কিভাবে বুঝাচ্ছে, মনে করো এই সাইটা হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে, সাইটা হচ্ছে একটা তরঙ্গ, এইরকম একটা তরঙ্গ, ঠিক আছে। এখন এ হচ্ছে মনে করো আমার সাই, ওকে। এখন এই সাইটা কি ব্যাখ্যা করে, ইলেকট্রনের বিহেভিয়ার, চলাচল, মোশন, এই জিনিসটা ব্যাখ্যা করে। তাহলে এইখানে এই সাইটে এটা বলতেছে, এই সাইয়ের মানটা যেখানে বেশি, এটা কি বুঝাচ্ছে, ওইখানে ইলেকট্রনটা যাওয়ার প্রবণতাটা বেশি। সাইয়ের মানটা যেখানে বেশি, সেইখানে ইলেকট্রনের যাওয়ার প্রবণতাটা বেশি। তো ওই জিনিসটাই অ্যাকচুয়ালি সাই স্কোয়ার দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, সাই স্কোয়ারটা যেহেতু মেজারেবল, আমরা কিন্তু সাইটা মেজার করতে পারি না, কিন্তু সাই স্কোয়ারটা মেজার করতে পারি। এটা হচ্ছে মনে করো সাই স্কোয়ার, এটার হচ্ছে জাস্ট রিয়েল অংশটা আছে, এটা দেখতে মনে করো অনেকটা এইরকম, আমি আঁকলাম আর কি। এটাকে বর্গ করলে, এটার মডুলাসকে বর্গ করলে এইটা আসে। তো এখন এই জিনিসটা কি বুঝাবে, যে মনে করো কোন জায়গায় ইলেকট্রনটা কেমন পাওয়া যাইতে পারে সেইটার একটা ধারণা দিবে। তার মানে এখন ইলেকট্রনটা কোথায় থাকতে পারে সেই সম্ভাবনাটা বুঝায় হচ্ছে সাই স্কোয়ার দিয়ে, ওকে। তো এখন ইলেকট্রনের ওয়েভ ফাংশনটা আমাদের অতটা মনে করো ফিজিক্যালি অত ইম্পর্টেন্ট না, কিন্তু ওয়েভ ফাংশনের মডুলাসের বর্গটা, ওইটা আমাকে বলে যে ইলেকট্রন এই জায়গার মধ্যে পাওয়ার সম্ভাবনাটা এইরকম, ওকে। এখন চিন্তা করো, আমাদের যদি এই সাই স্কোয়ারটা এরকম না হইতো, মনে করো নর্মাল একটা তরঙ্গ হইতো, যেটা আমরা একটু আগেই দেখতেছিলাম, ওকে। এই যে এরকম একটা নর্মাল একটা তরঙ্গ, ওকে, এটা বোঝানোর জন্য আমি হচ্ছে এখানে একটা একটু মান বাড়াই দিই 2। এই যে এরকম নর্মাল একটা যদি তরঙ্গ হয় আমার সাইটা, যেটা হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সব জায়গায় আছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমার সাই, এরকম দেখতে। আচ্ছা, তাহলে এটার বর্গটা দেখতে কেমন হবে, এটার বর্গটা দেখতে হবে, আমি যদি এখানে ওয়াই স্কোয়ার লিখি, তাহলে আমরা সাই স্কোয়ারটা পাবো, তাই তো। ওকে, আচ্ছা, এটা আসে নাই। ওকে, দুইটার কালারই সেম। তা আপাতত আমরা হচ্ছে সাই স্কোয়ারের দিকে একটু মনোযোগ দিই। তো এইটা হচ্ছে আমার সাই স্কোয়ার, এইটা হচ্ছে আমার এখন সাই স্কোয়ার, ওকে। তো এইটা কি বলতেছে, এইটা বলতেছে ইলেকট্রনটা এই জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি, এই জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি, এই জায়গায় পাওয়ার সম্ভাবনা বেশি,
ওকে, পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তাহলে ইলেকট্রন কোন জায়গার মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি? এই পিক গুলাতে পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে এটা দেখো এখন এই তরঙ্গটা, এই তরঙ্গটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে ইলেকট্রন কি একেবারে অসীম পর্যন্ত যেকোনো জায়গায় পাওয়া যাইতে পারে? এটা কি মেক সেন্স করে? এটা কি বলতেছে? অসীম পর্যন্ত সব জায়গায় মোটামুটি ইলেকট্রন পাওয়া যাবে। এটা তো মেক সেন্স করে না, তাই না? একেবারে অসীম পর্যন্ত ইলেকট্রন যেকোনো জায়গায় পাওয়া যাবে, এটা তো মেক সেন্স করে না, তাই না? তো ইলেকট্রন সব জায়গায় তো পাওয়া যাবে এরকম হওয়া উচিত না। মানে ইলেকট্রন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকা উচিত, তাই না? ইলেকট্রনটা না হয় আমি ইলেকট্রনটাকে কণার মতন একেবারে নির্দিষ্ট একটা পজিশন বলতে পারতেছি না, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকা উচিত। একটা তরঙ্গের তুমি তো পজিশন বলতেই পারবে না। এই তরঙ্গটা কোথায় অবস্থান করতেছে? লিটারেলি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সব জায়গায় অবস্থান করতেছে। ও তাহলে তরঙ্গের সমস্যা তো বুঝা গেছে যে এরকম নরমাল একটা তরঙ্গ যার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটার জন্য এটা জাস্ট লিটারালি সব জায়গায় অবস্থান করবে। ঠিক আছে? তাহলে আমাদের কেমন তরঙ্গ দরকার? আমাদের তরঙ্গ দরকার মনে করো হচ্ছে শুধু একটা জায়গার মধ্যে আছে। একটা জায়গার মধ্যে আছে। ঠিক আছে? তো আমরা দেখলাম এইখানের মধ্যে যে এইরকম একটা তরঙ্গের দরকার। যেটা শুধুমাত্র মনে করো এইটুকু জায়গার মধ্যে আছে। ঠিক আছে? একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে। একেবারে অসীম পর্যন্ত ছড়ায় নেই। এইরকম হবে। ঠিক আছে? যার মাধ্যমে বলতে পারি যে ইলেকট্রনটা এইটুকু জায়গার মধ্যে কোথাও আছে আরকি। 100% ইলেকট্রন এইটুকু জায়গার মধ্যে কোথাও আছে। তাহলে মেক সেন্স করে। ওকে? তাহলে দেখো এইখানের মধ্যেই কিন্তু একটা তোমার হচ্ছে পার্সপেক্টিভে চেঞ্জ করা লাগবে। সেটা হচ্ছে ইলেকট্রন একটা কণা। ফান্ডামেন্টালি এটা একটা কণা, কিন্তু এটা বিহেভ করে তরঙ্গের মতন। এটা বিহেভ করে তরঙ্গের মতন। কিন্তু সাধারণত আমরা যে তরঙ্গগুলা দেখি, ঠিক আছে? এই যে sin x cos x এগুলা এদের কিন্তু কোনো অবস্থান নাই। এদের কিন্তু তরঙ্গের সাথে তুমি যদি বলো এই তরঙ্গটার অবস্থান কোথায়, এটা কিন্তু মেক সেন্স করে না। কারণ তরঙ্গটা লিটারালি +ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত যেকোনো জায়গায় অবস্থান করতে পারে। কিন্তু ইলেকট্রনের অবস্থান আছে। ইলেকট্রন যেকোনো জায়গায় থাকে না। ঠিক আছে? ইলেকট্রনের একটা অবস্থান আছে। তো ইলেকট্রন একটা কণা, এটার অবস্থান তরঙ্গ দিয়ে বুঝাইতে গেলে তরঙ্গটাকে এখন আমাদের কি করতে হবে? একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আনতে হবে। তরঙ্গটার অবস্থান আনতে হবে। তো কিরকম তরঙ্গ হওয়া উচিত? দেখো, আমাদের তরঙ্গটা হওয়া উচিত হচ্ছে, দেখো এই যে এটা কিন্তু মেক সেন্স করে না। ওকে? এটা কিন্তু মেক সেন্স করে না। এই কন্ডিশনটা মেক সেন্স করে না। আমাদের তরঙ্গটা হওয়া উচিত হচ্ছে এই যে এরকম কিছু একটা হওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ, তরঙ্গটা হবে কিন্তু মনে করো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে। এরকম প্লাস ইনফিনিটি থেকে, সরি এটা প্লাস না, আমি এটা মাইনাস ডিরেকশন, নেগেটিভ ডিরেকশন। এরকম নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সব জায়গায় যদি তরঙ্গ থাকে, এর কোনো অবস্থান আমি বলতে পারতেছি না। তো ইলেকট্রনের অবস্থান যদি আমি তরঙ্গের মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার এরকম একটা তরঙ্গ লাগবে। ঠিক আছে? এই যে এরকম একটা তরঙ্গ লাগবে। তো এই তরঙ্গের, ঠিক আছে, এই তরঙ্গ দেখো এইটুকু জায়গার মধ্যে আছে। এই তরঙ্গটা শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে আছে। ওকে? তাহলে আমি বলতে পারি যে না, তার মানে এটার সাইটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে? এখন এটার সাই স্কয়ার যদি আমরা করি আরকি, এটার যদি সাই স্কয়ারটা করি, তখন এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম হবে আরকি। ঠিক আছে? এটা সাই স্কয়ারটা লিটারালি দেখতে এরকম সামথিং টাইপের কিছু হয়। ওকে? তো এটা সাই স্কয়ারটা দেখতে এরকম হবে। মানে কি? ইলেকট্রনটা এই জায়গায় পাওয়ার সম্ভাবনাটা বেশি, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে ইলেকট্রনটা পাওয়া যাবে এবং এই জায়গায় পাওয়ার সম্ভাবনাটা বেশি। মানে আমি ইলেকট্রনের অবস্থানটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বলতে পারতেছি। ঠিক আছে? এরকম যদি আমার ওয়েভ ফাংশনটা হয়। আর ওইটার সাই স্কয়ারটা যদি দেখতে এরকম হয় আরকি। তোমরা ভাবতে পারো যে আচ্ছা এইটার সাই স্কয়ারটা দেখতে এরকম হয়? হ্যাঁ, হয়। এটার ইকুয়েশনটাকে যদি বর্গ করা হয় তাহলে এরকমই দেখতে হয়। জাস্ট এরকম একটা গাউসিয়ান আসে। ঠিক আছে? ওকে। এখন তাহলে এই তরঙ্গ থেকে আমরা এই তরঙ্গে কিভাবে যাইতে পারি? এটা হচ্ছে এখন মেইন সমস্যা। ব্যাপারটা বুঝা গেছে তো? ওকে? তো এই তরঙ্গ থেকে এরকম একটা প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সব জায়গায় তরঙ্গটা থাকবে না। তরঙ্গটা মনে করো একটা নির্দিষ্ট জায়গায়, এইটুকু জায়গার মধ্যে থাকবে। তো এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? ওকে? আচ্ছা, এইখানের মধ্যে আরেকটা জিনিস দেখো। এইখানের মধ্যে আমি অবস্থানটা মোটামুটি বলতে পারতেছি যে ইলেকট্রন এতটুকুর মধ্যে অবস্থান করবে। কিন্তু এরকম যদি ওয়েভ ফাংশন হয়, এই ওয়েভ ফাংশনের জন্য আমি অবস্থানটা বলতে পারতেছি না। তবে এই ওয়েভ ফাংশনের জন্য একটা জিনিস আমি বলতে পারবো, সেটা হচ্ছে
সেটা কি? আচ্ছা দাঁড়াও, এই যে এটার এই পিক থেকে, একটা পিক থেকে আরেকটা পিক পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ডি ব্রগলি সমীকরণ অনুসারে কার সম্পর্ক? ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ডি ব্রগলি সমীকরণের সাথে কার সম্পর্ক? ভরবেগের সম্পর্ক। এই যে ঠিক আছে, এইটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ অনুসারে আমরা যদি এটা যদি ওয়েভ ফাংশন হইতো, তাহলে ইলেকট্রনের ভরবেগটা আমি একেবারে পারফেক্টলি বলে দিতে পারতাম, এইচ বাই ল্যামডা। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য জানা মানে তুমি ভরবেগটা জেনে ফেলছো। কিন্তু সমস্যা হচ্ছে, এরকম একটা তরঙ্গের যে আমার তো একটা তরঙ্গ দৈর্ঘ্যের যে তরঙ্গটা আছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে তরঙ্গটা আছে, ওইটার অবস্থান আমি এখন আর বলতে পারতেছি না। আমি ভরবেগটা বলতে পারতেছি ডি ব্রগলি সমীকরণ থেকে, কিন্তু অবস্থানটা আর বলতে পারতেছি না। ঠিক আছে, আর এইখানে আসলে একটু উল্টা সমস্যা, কারণ হচ্ছে এখানে অবস্থানটা না হয় এইটুকুর মধ্যে। আচ্ছা তাহলে ভরবেগটা কই? তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে কত? এই এই যে তরঙ্গ আছে এখানের মধ্যে, তরঙ্গ দৈর্ঘ্য কি শুধু একটাই আছে না অনেকগুলো আছে? এটা এখন আমরা একটু এক্সপ্লোর করব। ঠিক আছে, তো এখন আমরা যাই যে আমরা বুঝলাম যে ইলেকট্রনের, আমরা এরকম তরঙ্গ যদি ওয়েভ ফাংশন যদি হইতো, তাহলে অবস্থানটা আমরা বলতেই পারতাম না, কিন্তু আমরা নির্দিষ্ট করে ভরবেগটা বলতে পারতাম। কিন্তু বাস্তবে এরকম হবে না। ঠিক আছে, ইলেকট্রন তো প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত কোথাও অবস্থান করবে এমন হবে না। তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা এরকম কিছু একটা হবে। ঠিক আছে, এরকম যদি কিছু একটা হয়, তাহলে আমরা অবস্থানটা সম্পর্কে আইডিয়া করতে পারি যে এইটুকুর মধ্যে অবস্থান করবে। এখন সমস্যা হয়ে যায় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যতে গিয়ে। আচ্ছা, কি জন্য সমস্যা হয়ে যায় তরঙ্গ দৈর্ঘ্যে, ওইটা আমরা একটু দেখি। ওকে, আমরা হচ্ছে আবার একটু ওয়েভ ফাংশনে চলে যাই। ঠিক আছে, তো সবার প্রথমে আমি হচ্ছে একটা তরঙ্গ নিব, মনে করো সাইন 10 পাই এক্স। আচ্ছা, এটা দেখতে অনেকটা তোমার একসাথে হয়ে গেছে, তো এটাকে একটু অ্যাডজাস্ট করি। টেন পাই এক্স। ঠিক আছে, এই যে আমাদের 10 পাই এক্স। আচ্ছা, এখানের মধ্যে একটু জুম আউট করি। ওকে, তো এটা হচ্ছে আমার 10 পাই এক্স। ওকে, আমরা জানি যে এরকম যদি ইলেকট্রনের ওয়েভ ফাংশন হয়, তাহলে আমরা অবস্থান সম্পর্কে কিছুই জানি না, কিন্তু একেবারে পারফেক্টলি আমরা ভরবেগটা বের করতে পারি। এটা তো হওয়া উচিত না। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা চাচ্ছি যে এটা এরকম ইনফিনিটি পর্যন্ত না হয়ে কোথাও একটু একটা জায়গার মধ্যে চলে আসুক। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এই 10 পাই এক্স এর সাথে আমরা আরেকটা যোগ করি, সাইন 11 পাই এক্স। ওকে, তাহলে এইটা দেখতে কেমন হইতেছে একটু দেখো। এইটা যদি একটু জুম আউট করো, এটা দেখতে অনেকটা এরকম হইতেছে। ওকে, ইন্টারেস্টিং। কারণ কি? কারণ হচ্ছে দেখো, এখন সব জায়গায় মানে এটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে দেখো, আমি এখন আগের মতন সব জায়গায় ইলেকট্রন পাওয়া যাবে এমন না, কোথাও কোথাও ইলেকট্রন পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি, কোথাও কোথাও কম, মানে প্যাকেট আকারে এরকম তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে, এখনো ইনফিনিটি পর্যন্তই আছে। দেখো, এখনো যদি আমি জুম আউট করি, এটা ইনফিনিটি পর্যন্তই আছে, ইনফিনিটি পর্যন্তই আছে। কিন্তু এখন যেটা একটু সুবিধা হয়েছে আগেরটার তুলনায়, সেটা কি? সেটা হচ্ছে এখন এরকম একটা প্যাকেটের মতন তৈরি হচ্ছে, যে কোথাও কোথাও তোমার তরঙ্গ দৈর্ঘ্য বিস্তারটা বেশি, কোথাও বিস্তারটা একটু কম। ওকে, আমাকে এখন লিটারেলি একটা এরকম রাখতে হবে, এরকম একটা আমি রাখতে পারবো, এতগুলা রাখা যাবে না, এইটা বাদ দিতে হবে, এইটা বাদ দিতে হবে, শুধু একটা রাখতে হবে, বাকিগুলা বাদ দিতে হবে। ঠিক আছে, একটা রেখে বাকিগুলা বাদ দিব কিভাবে? মানে এরকম একটা রেখে বাকিগুলা বাদ দিব কিভাবে? ওকে,
তো এইটা দেখো আমি জাস্ট একটা রাখতে পারবো, বাকি এখানে যতগুলো আছে সবগুলাকে আমার বাদ দিতে হবে। কিভাবে বাদ দেওয়া যায়? বাদ দেওয়ার উপায় হচ্ছে, আচ্ছা বাদ দেওয়ার উপায় না, আমি মনে করো এটা একটু রাখলাম, তারপরে আরো এক কাজ করি, আমি আরো কিছু যোগ করতে থাকি, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, এখন যে এইখানে এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দুইটা। এখানে এই যে তরঙ্গটা আছে এটা অবস্থানের দিক দিয়ে একটু ভালো, অতটাও ভালো না, হালকা একটু ভালো, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য এখন দুইটা হয়ে গেছে, ঠিক আছে? একটা হচ্ছে 10 পাই, আচ্ছা 10 পাই তরঙ্গ দৈর্ঘ্য না, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা আর কি। এখানে কে আছে, তরঙ্গ সংখ্যা বা টোয়াইস পাই বাই ল্যামডা, ঠিক আছে? তার মানে 10 পাই ইকুয়াল টু টোয়াইস পাই বাই ল্যামডা। তো ল্যামডা সমান আসে হচ্ছে 1/5, ঠিক আছে? মানে এইখানে 1/5 একটা তরঙ্গ দৈর্ঘ্য আসে, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য আসে হচ্ছে 2/11 মিটার, এরকম আর কি। দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটাও তো ইম্পর্টেন্ট না, এখানের মধ্যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, ঠিক আছে? দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমি আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য দিব, ঠিক আছে? আরেকটা তরঙ্গ সংখ্যা দিব। আমি তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ সংখ্যা ইন্টারচেঞ্জেবলি ইউজ করব, তোমরা জাস্ট বুঝা নিও। তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তাহলে আরেকটা তরঙ্গ সংখ্যা যোগ করি, তাহলে এখানের মধ্যে 12 পাই এক্স যোগ করলাম, ঠিক আছে? আচ্ছা আগেরটা এটা এরকম, এটা এরকম হইলো। আচ্ছা আগেরটা থেকে একটু বেটার না? দেখো তো এখন এই মাঝখানের যে প্যাকেটগুলো আছে, এই যে মাঝখানের এই জায়গায় দেখো, এগুলো আস্তে আস্তে নাই হয়ে যাওয়া শুরু হয়েছে অলরেডি, এগুলো আস্তে আস্তে কমা শুরু করতেছে। তার মানে আমি যখন আরো তরঙ্গ দৈর্ঘ্য দিলাম, তাহলে হচ্ছে আরো হচ্ছে কি হচ্ছে এখানের মধ্যে একটু লোকালাইজেশনটা হচ্ছে আর কি। আচ্ছা আমি আরো কয়েকটা যোগ করি। এখন হচ্ছে 3টা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এখন হচ্ছে 3টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এরপরে সাইন 13 পাই এক্স, তারপর সাইন 14 পাই এক্স। ওকে, তো এরকম আমি যোগ করতেছি, তো যোগ করলে দেখো এখন এরকম একটা আসলো, মানে দেখো ওকে, আগে যেমন ছিল দুইটা যখন তরঙ্গ দৈর্ঘ্য ছিল তখন তোমরা যদি দেখতা, তখন হচ্ছে লিটারেলি সব জায়গায় যে এরকম এরকম প্যাকেট ছিল, ঠিক আছে? সব জায়গায় এরকম এরকম প্যাকেট ছিল। কিন্তু এখন আমি যখন তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্যগুলো আস্তে আস্তে বৃদ্ধি করতেছি, তো দেখো সংখ্যা বৃদ্ধি করতেছি, এই যে এই জায়গাগুলোতে এখন এই প্যাকেটগুলো নাই হয়ে যাওয়া শুরু করছে, মানে ইলেকট্রন এখন এই জায়গার মধ্যে থাকার সম্ভাবনা আস্তে আস্তে কমা শুরু করছে। ওকে, আচ্ছা আর কি করা যেতে পারে এখানের মধ্যে? তার মানে একটা প্যাটার্ন তো আমি বুঝতে পারতেছি, আমার তরঙ্গ একটা তরঙ্গের মধ্যে আমি যখন তরঙ্গ দৈর্ঘ্যগুলো আস্তে আস্তে বৃদ্ধি করতেছি, ঠিক আছে? একাধিক তরঙ্গ দৈর্ঘ্য আনতেছে, একাধিক মানে তরঙ্গ দৈর্ঘ্য আনা শুরু করছি, তখন তরঙ্গটার শেপটা সব জায়গায় সেম না। কোথাও এটার মান বেশি, কোথাও কম, কোথাও বেশি, কোথাও কম। আচ্ছা আমি তো চাই লিটারালি একটা রাখার জন্য, আমি জাস্ট চাই হচ্ছে মাঝখানে এরকম এই একটা থাকবে, বাকি যা আছে সব নাই হয়ে যাবে। এখন এইটা আমি কিভাবে করতে পারি? আচ্ছা এখানের মধ্যে আমি আরো এক কাজ করি। এখন হচ্ছে আমি দেখো 10 এখানের মধ্যে কি করছিলাম, 10 ছিল তাই না? 10 11 12 এরকম ছিল। আচ্ছা এক কাজ করি, আমি এখন 10-এ আমি হচ্ছে কত এক করে বাড়াইতেছিলাম, এখন আমি হাফ করে বাড়াই, সাইন 10 পাই এক্স প্লাস সাইন 10.5 পাই এক্স প্লাস সাইন 11 পাই এক্স সাইন 11.5 পাই এক্স প্লাস সাইন 12 পাই এক্স প্লাস সাইন সাইন 12.5 পাই এক্স সাইন 13 সাইন 13 পাই এক্স সাইন 13.5 পাই এক্স সাইন 14 পাই এক্স। আচ্ছা দেখো আগে হচ্ছে আমি এক এক করে বাড়াচ্ছিলাম, ঠিক আছে? 10 11 12, এখন আমি কি করতেছি 10
10.5 11 মানে 0.5 করে বাড়াচ্ছে। তো আগের তরঙ্গের সাথে এখনকার তরঙ্গটা একটু কম্পেয়ার করি, ঠিক আছে? আগের যে তরঙ্গটা ছিল ওইটার সাথে এখনকার তরঙ্গটা একটু কম্পেয়ার করি। ওকে, আগের তরঙ্গটা ছিল হচ্ছে এটা y ইকুয়াল টু লিখি, y ইকুয়াল টু, ওকে এটাকে একটু নিচে নামাই, y মাইনাস 5। ওকে, এটা সমস্যা করতেছে, আচ্ছা অসুবিধা নাই। এখানের মধ্যে y প্লাস 5, আচ্ছা এটা আর একটু নিচে নামাই। ওকে, তো এটা একটু নিচে নামাইলাম যাতে দুইটা উপরে নিচে দেখতে পারি, ঠিক আছে? ওকে, আর এটা হচ্ছে উপরে নিলাম। ওকে, দুইটা একটু উপরে নিচে দেখো, তাহলে দেখো উপরেরটা আর নিচেরটার মধ্যে একটু ডিফারেন্স খুঁজে পাচ্ছ না? এই যে উপরের যেটা আছে, উপরেরটাতে, এই উপরেরটাতে আমি হচ্ছে সাইন 10 পাই এক্স, তারপর সাইন 11 পাই এক্স, এভাবে করে এক বাড়াইতে বাড়াইতে সাইন 14 পাই এক্স পর্যন্ত যোগ করছি। এখন নিচে আমি কি করছি, সাইন 10 পাই এক্স, তারপরে হচ্ছে সাইন 10-এর পরে 10.5 পাই এক্স, তারপরে সাইন 11 পাই এক্স, তারপর সাইন 11.5 পাই এক্স, তারপরে এরকম করে আস্তে আস্তে সাইন 14 পাই এক্স পর্যন্ত যোগ করছে, তাই তো? তো ডিফারেন্সটা কি হলো দেখো, ডিফারেন্সটা হচ্ছে এই যে দেখো এইখানের মধ্যে এই একটার পাশে এই যে বড় বড় প্যাকেটগুলো আস্তে আস্তে নাই হওয়া শুরু করছে। দেখো এইখানের মধ্যে এটার পাশে দেখো এখানে একটা, এটার পাশে একটা দুইটা আছে, আর এখানে আছে একটা দুইটা তিনটা, আর এইখানে সেন্টারের পাশে খালি দুইটা আছে। তাহলে প্যাকেটগুলো আস্তে আস্তে নাই হওয়া শুরু করছে, তাই না? এখানের মধ্যে এইগুলো আস্তে আস্তে নাই হওয়া শুরু করছে। তো আমি আসলে এইগুলাকে একেবারে সরাই দিতে চাই, যতগুলো আছে এই সবগুলা প্যাকেটকে সরাই দিতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এতক্ষণ ধরে আমি যে কাজ করতেছি সেটা হচ্ছে যে এরকম ছিল। আমি যদি এখন একটু যাই, এতক্ষণ ধরে যে কাজগুলো আমি করতেছি সেটা ছিল হচ্ছে এই যে ঠিক আছে, এখানের মধ্যে কে এর মানগুলা, তরঙ্গ সংখ্যার মানগুলো আমি বসাই। আমি হচ্ছে এখানের মধ্যে দেখো এটা মনে করো হচ্ছে 10 11 12 13 14 এভাবে 5টা তরঙ্গ সংখ্যা নিছি, ঠিক আছে? 5টা তরঙ্গ সংখ্যা নিছি, কিন্তু আমি আরেকটু বেটার রেজাল্ট পাইছি হচ্ছে যদি 5টা নিয়ে একই ব্যবধানে, আমি যদি 5টা না নিয়ে আমি যদি একই ব্যবধানে 10টা নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এখানের মধ্যে সবগুলোর মান সমান, আমার ইয়াটা সমান হয় নাই। আচ্ছা, এখানের মধ্যে দেখো 10 পাই থেকে 14 পাই পর্যন্ত একটা 5টা মান নেওয়া হয়েছে, আর আমি হচ্ছে আরেকটা কাজ করছি 10 পাই থেকে 14 পাই পর্যন্ত 10টা মান নিছে। বেটার রেজাল্ট কখন পাইছি? যখন 10টা মান নিছি। আরো বেটার রেজাল্ট পাবো কখন? যখন আরো ভিতরে আরো মান নিতে পারবো, ঠিক আছে? ভিতরে যখন আরো মান নিতে পারবো, তাই না? ভিতরে যখন আরো মান নিতে পারবো তখন হচ্ছে ওই প্যাকেটগুলো আরো নাই হওয়া শুরু করবে। তো তরঙ্গটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমাদের চলে আসবে, ঠিক আছে? তরঙ্গটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসবে। আরো যদি নিতে পারি, ঠিক আছে, এখানের মধ্যে যত আমি তরঙ্গ সংখ্যাটা বাড়াবো, যত আমি তরঙ্গ সংখ্যাটা বাড়াবো, তত হচ্ছে আমার তরঙ্গটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসবে, ঠিক আছে? একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসবে। ওকে, আমি যদি একটা কাজ করতে পারি, দেখো এইখানের মধ্যে এই 10 থেকে 14 পর্যন্ত যতগুলা তরঙ্গ সংখ্যা আছে, 10 থেকে 14 পর্যন্ত যতগুলা তরঙ্গ সংখ্যা আছে, সবগুলা তরঙ্গ সংখ্যা আমি যোগ করতে চাই, ঠিক আছে? এই 10 থেকে 14 পর্যন্ত যতগুলা তরঙ্গ সংখ্যা আছে সবগুলা তরঙ্গ সংখ্যা আমি যদি যোগ করতে পারি, কোনোটা বাদ দিব না।
10 থেকে 14 পর্যন্ত এখানে দেখো আমি প্রথমে হচ্ছে এখানের মধ্যে 1 ব্যবধানে নিছিলাম, 1 পাই ব্যবধানে নিছিলাম, তারপরে 0.5 পাই ব্যবধানে নিছিলাম, ঠিক আছে, 0.5 পাই ব্যবধানে নিছিলাম। আমি এই ব্যবধানটা একেবারে 0 করে দিতে চাই। 10 থেকে 14 এর মধ্যে সবগুলা তরঙ্গ দৈর্ঘ্য যোগ করব। ওইটা যদি করতে পারি তাহলে আমাদের যেটা হবে, ওইটা যদি করতে পারি, এই যে এখানের পাশে যে প্যাকেটগুলো আছে, এই যে এইগুলা আস্তে আস্তে একেবারে নাই হয়ে যাবে যদি সবগুলা তরঙ্গ আমি যোগ করতে পারি। এখন এটা তো এরকম যোগ করে করে করা যাবে না, মানে 10.0001, 10.100টা শূন্য দিয়ে 1, মানে তুমি হচ্ছে এরকম তো অসীম সংখ্যক, মানে 10 থেকে 14 এর মধ্যে অসীম সংখ্যক তরঙ্গ সংখ্যা আছে, ঠিক আছে। তো এতগুলা তো তুমি হচ্ছে হাত দিয়ে যোগ করতে পারবে না, আমি যেভাবে যোগ করে দেখাইছি, ওইটার জন্য তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। 10 থেকে 14 এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের দরকার হবে। তো আমি এখানে ক্যালকুলাসে যাব না, আমি জাস্ট তোমাদের দেখাই দিই যে 10 থেকে 14 পর্যন্ত যদি ব্যবধান একেবারে 0 করে সবগুলা তরঙ্গ সংখ্যা যোগ করে ফেলতে পারি, তখন আমাদের তরঙ্গ দেখতে কেমন হবে। তখন আমার তরঙ্গটা দেখতে হবে হচ্ছে এই যে দেখো 10 থেকে 14 পর্যন্ত, এখানের মধ্যে কত আছে, 6 থেকে, আচ্ছা এটা 10 আছে, আচ্ছা এখানে 6 থেকে 10 পর্যন্ত নিছে। ওকে, দেখো তো এইখানের মধ্যে যেটা করা হয়েছে আর কি, এই যে দেখো এখানে 6 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 14 নেই, একই কথা, 6 পাই থেকে 10 পাই পর্যন্ত সবগুলা তরঙ্গ সংখ্যা যোগ করা হয়েছে, ঠিক আছে। এই 6 থেকে 10 এর মধ্যে কোনো তরঙ্গ সংখ্যা নাই বাদ আছে, সবগুলাকে যোগ করা হয়েছে, সবগুলাকে যোগ করা হয়েছে। বা এখানের মধ্যে আমি অ্যাকচুয়ালি তো যোগ করতে পারবো না, আমাদের হচ্ছে এরকম অবিচ্ছিন্ন যোগ করার জন্য ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে। ইন্টিগ্রেশন করতে হলে তো তুমি জাস্ট বুঝার চেষ্টা করো যে এখানের মধ্যে এই 6 থেকে 10 এর মধ্যে একটা রেঞ্জের মধ্যে আমি যতগুলা তরঙ্গ সংখ্যা পসিবল, 6 থেকে 10 এর মধ্যে যতগুলা তরঙ্গ সংখ্যা পসিবল সবগুলো আমি যোগ করে ফেলছি, তখন আমার তরঙ্গটা দেখতে যে এরকম হবে, তখন আমার তরঙ্গটা দেখতে এরকম হবে, এই যে এরকম। দেখো এটা দেখো অসীমে পর্যন্ত আর কোনো বড় প্যাকেট নাই, দেখছো। এই তরঙ্গটার দিকে যদি তাকাও, এটার শুধুমাত্র এই একটা মাঝখানে বড় প্যাকেট আছে, বাকিগুলা এই যে দেখো, বাকিগুলা দেখো এই যে আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে, বাকিগুলো আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে। ওকে, এই যে এই আস্তে আস্তে ছোট হওয়া শুরু করছে এবং অসীমে যখন চলে যায়, অসীমে যখন চলে যাচ্ছে আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি, মোটামুটি আমি বলতে পারি যে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে যদি আমি আইডিয়া করতে চাই, ইলেকট্রনের অবস্থান সম্পর্কে যদি আমি আইডিয়া করতে চাই, তাহলে এটা বলতে পারি যে এইটুকু জায়গার মধ্যে আছে, তাই না। এইটুকু বলা যাবে না, কারণ এখানেও হালকা হালকা আছে, ঠিক আছে, এই নয়েজ গুলো আছে। তবে আমি বলতে পারি যে না, ইলেকট্রনটা মনে করে এই এতটুকু জায়গার মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। ইলেকট্রনটুকু এতটুকু জায়গার মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি। এই যে এই ছোট ছোট জায়গায় থাকতে পারে, আমরা দেখবো যে এদেরকে কিভাবে সরানো যায়। তো এই নয়েজ গুলো কিভাবে সরানো যায় সেটা আমরা একটু পরে দেখতেছি, কিন্তু আপাতত আমরা তো বলতে পারি যে ইলেকট্রনটার অবস্থানটা এইটুকুর মধ্যে। তাহলে দেখো, অবস্থানটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আনতে গিয়ে আমরা কি করে ফেলছি, আমরা হচ্ছে এইখানের মধ্যে এই যে তরঙ্গ সংখ্যাটা কিন্তু আগে হচ্ছে ফিক্স ছিল, যখন হচ্ছে এরকম একটা সুন্দর তরঙ্গ ছিল, তরঙ্গ সংখ্যা ছিল একটা নির্দিষ্ট মান, কথার কথা 10 পাই ছিল, একটা মান ছিল। কিন্তু এখন আমি তরঙ্গটাকে করে ফেলছি হচ্ছে এই যে এরকম 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 একটা তরঙ্গ করে ফেলছে। এখন আর একটা তরঙ্গ সংখ্যা নাই। এখন দেখো এই যে এখানে 6 থেকে 10 পাই সবগুলা তরঙ্গ সংখ্যা এখানে আছে, ঠিক আছে, সবগুলা তরঙ্গ সংখ্যা আছে। তো তরঙ্গ সংখ্যার মান কত, এটা এখন অনিশ্চিত হয়ে পড়ছে। তরঙ্গ সংখ্যার মানটা কি হয়ে গেছে, অনিশ্চিত হয়ে গেছে। তো আমরা অবস্থানের অনিশ্চয়তা কমাইতে গিয়ে তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা বাড়ায় দিছি, ঠিক আছে। তো আমরা যদি মনে করো এখন এখানের মধ্যে একটা জিনিস দেখি, এইটা আস্তে আস্তে বাড়াইতে থাকি, মনে করো এটা এখন 10-এ ছিল না, এটা আস্তে আস্তে বাড়াইতে থাকি। দেখো মানে রেঞ্জটা আস্তে আস্তে আমি বাড়াচ্ছি, মানে এখন দেখো এখন হচ্ছে 6 থেকে কত পর্যন্ত আছে, 12 পর্যন্ত। এটা জাস্ট দেখানোর জন্য এই যে এখানে দেখো 6 থেকে 12 পর্যন্ত,
আগে 10 পর্যন্ত ছিল, এখন আমি এটার আরো বেশি তরঙ্গ সংখ্যা নিতেছি, তরঙ্গ সংখ্যাটাকে আরো তোমার অনিশ্চিত করে ফেলতেছি। ঠিক আছে, তরঙ্গ সংখ্যাটাকে আরো অনিশ্চিত করে ফেলতেছি। তো আরো অনিশ্চিত করলে কি হয়েছে তোমরা খেয়াল করছো নাকি? আমি যদি আবার আগের মতো নিয়ে যাই, আগে ছিল আমাদের 10, এই যে এইটা ছিল 10, দেখো এটা ছিল 10। এখন আমি যখন রেঞ্জটাকে বাড়াচ্ছি আস্তে আস্তে, দেখো কি হচ্ছে, নিচের ওয়েভ ফাংশনটা আরো একটা জায়গার মধ্যে সংকুচিত হচ্ছে। তার মানে আমরা অবস্থানের অনিশ্চয়তাটা কমাইতে গিয়ে তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, আমি অবস্থানটা বলতে পারতেছি, এই যে এখানের মধ্যে ইলেকট্রনের অবস্থানটা আমি বলতে পারতেছি যে এইটুকুর মধ্যে, ইলেকট্রনের অবস্থানটা বলতে পারতেছি এইটুকুর মধ্যে। তো অবস্থানের অনিশ্চয়তাকে আমরা বলি মনে করো ডেল এক্স। ঠিক আছে, ডেল এক্স এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, ইলেকট্রনটা এইটুকুর মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি। এখন ওইটা করতে গিয়ে আমার এখানে যে এই তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তা, এইটাকে আমি বাড়ায় দিচ্ছি। তো একটা কমাইতে গিয়ে আরেকটাকে বৃদ্ধি করে ফেলতেছি, এটা হচ্ছে ন্যাচারাল নিয়ম। ঠিক আছে, তো তুমি যখন একটা ইলেকট্রনের অবস্থান, ঠিক আছে, ইলেকট্রন তো হচ্ছে অসীম পর্যন্ত থাকতে পারে না, ওইটাকে ব্যাখ্যা করার জন্য একটা নির্দিষ্ট জায়গার মধ্যে তোমার হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ তোমার লাগবে। আর যে কোনো তরঙ্গকে যখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে লোকালাইজ করা হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যখনই লোকালাইজ করা হয়, তার তরঙ্গ সংখ্যাটা অনিশ্চিত হয়ে পড়ে। ঠিক আছে, অনিশ্চিত হয়ে পড়ে মানে তরঙ্গ সংখ্যাটা একটা ভ্যালু না হয় একটা তোমার রেঞ্জের মধ্যে চলে আসে, এইটুকুর মধ্যে তরঙ্গ সংখ্যাটা। ঠিক আছে, তরঙ্গ সংখ্যাটা এইটুকুর মধ্যে আছে, এইটুকুর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে, এইটুকুর মধ্যে যে কোনো ভ্যালু হইতে পারে। ঠিক আছে, আমি এখানে ইলেকট্রনের মতন বলতেও পারবো না যে ইলেকট্রনটা এই জায়গার মধ্যে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, যে জায়গায় অ্যাম্পলিটিউডটা সবচেয়ে বেশি, কিন্তু তরঙ্গ সংখ্যার মান সব জায়গায় সমান, মানে তরঙ্গ সংখ্যা যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, তরঙ্গ সংখ্যা যে কোনো মানের হইতে পারে। তো এইটাই হচ্ছে তোমার অনিশ্চয়তা নীতি। ঠিক আছে, সেটা কি, তুমি যখন একটা তরঙ্গকে লোকালাইজ করতেছো, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসতেছো, তার অবস্থানটা তুমি অবস্থানের অনিশ্চয়তাটা কমাইতে গিয়ে, ঠিক আছে, তরঙ্গের ন্যাচারালি অবস্থার অনিশ্চয়তা থাকে অসীম, কিন্তু তুমি ওইটার অনিশ্চয়তাটা যখনই কমাইতে যাচ্ছ, তখনই কি হচ্ছে, তরঙ্গের যে তরঙ্গ সংখ্যাটা আছে ওইটার অনিশ্চয়তাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা এটা অ্যানিমেশন দিয়ে দেখতে পারো। এখন জাস্ট এখানের মধ্যে দেখাচ্ছি। ওকে, এটা আমরা দিয়ে দিই হচ্ছে 10 না 11 দিই। ওকে, দেখো এই যে আস্তে আস্তে এই যে এটা কমতেছে, কমতেছে মানে কি, তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা কমতেছে আবার বাড়তেছে, বাড়ার কারণে দেখো এটা চিকন হচ্ছে, আবার ওইটা কমলে এটা আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, তোমরা জাস্ট দেখো, উপরে হচ্ছে তরঙ্গ সংখ্যা রেঞ্জ, আর এর নিচে হচ্ছে অবস্থার রেঞ্জ। ঠিক আছে, অবস্থানটা তোমার মানে অনিশ্চয়তাটা কমাইতে গেলে, ঠিক আছে, তোমার তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা বৃদ্ধি করা লাগে। এটাই হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখানে পরিমাপের কিছু নাই। ঠিক আছে, এখানে পরিমাপের কিছু নাই, এখানে হচ্ছে ইলেকট্রনকে তুমি যখনই হচ্ছে তরঙ্গের মাধ্যমে ব্যাখ্যা করতে যাচ্ছ, তখনই এই অনিশ্চয়তাটা চলে আসে। তো এই যে এখানের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে অবস্থানের অনিশ্চয়তাটা, অবস্থানের অনিশ্চয়তাটা, অবস্থানের অনিশ্চয়তাটা মনে করো এইটুকু ডেল্টা এক্স, আর তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা হচ্ছে ডেল্টা কে। এই দুইটা কি পরস্পরের ব্যস্ত অনুপাতিক, ডেল্টা এক্স আর ডেল্টা কে কি পরস্পরের ব্যস্ত অনুপাতিক। আচ্ছা, ব্যস্ত অনুপাতিক মানে কি, ব্যস্ত অনুপাতিক মানে হচ্ছে একটা বৃদ্ধি করলে আর একটা হ্রাস পাবে, এটা তো ঠিক আছে, এবং তাদের গুণফলটা একটা ধ্রুবক সংখ্যা হবে। ডেল এক্স এবং ডেল কে এইটার ধ্রুব গুণফলটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। ঠিক আছে, ডেল এক্স এবং ডেল কে এইটার গুণফলটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। ওকে, এই কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা একটু পরে দেখব। তো আপাতত জাস্ট এইটুকু বোঝার চেষ্টা করো যে আমরা যখনই একটা তরঙ্গ দিয়ে একটা কণার অবস্থানের অনিশ্চয়তাটা কমাইতে যাই, তখনই ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা বৃদ্ধি পেয়ে যায়। ঠিক আছে, তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা বৃদ্ধি পেয়ে যায়। ওকে,
আচ্ছা, এইখানের মধ্যে আরেকটা কথা হচ্ছে যে এই যে এইখানের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই তরঙ্গটা অত ভালো না। ঠিক আছে? এই তরঙ্গটা অত ভালো না। কারণ হচ্ছে এইখানের মধ্যে দেখো এই যে এইখানের মধ্যে দেখো এই যে অনেক জায়গায় এখনো এই যে নয়েজ রয়ে গেছে। মানে ইলেকট্রন এইখানেও থাকতে পারে। এই জায়গায় যেহেতু নয়েজ রয়ে গেছে এই জায়গায় ইলেকট্রন থাকতে পারে। তো এটা সরানোর উপায় কি? এটা সরানোর উপায় হচ্ছে এই যে এইখানের মধ্যে। দেখো এইখানের মধ্যে যতগুলা তরঙ্গ সংখ্যা আছে সবার বিস্তার এক, সবার বিস্তার সমান। ঠিক আছে? সবার বিস্তার আমি সমান ধরছি। ঠিক আছে? সবার মান সমান, সবগুলার ভ্যালু সমান, এরকম ধরছি। এই কেসটাতে এরকমই হবে। আমি যদি এরকম করতাম যে কারো কোনো একটা তরঙ্গ সংখ্যার বিস্তারের মান বেশি, কোনো একটা তরঙ্গ সংখ্যার বিস্তারের মান কম, তখন হচ্ছে এই নয়েজগুলো আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে? এই নয়েজগুলো আস্তে আস্তে চলে যাবে। তো ওই সমীকরণটা যদি আমরা দেখি, আচ্ছা এটা আমরা না হয় আগে হচ্ছে আরেকটা ভিজুয়ালাইজেশন দিয়ে দেখি, প্র্যাকটিসের মধ্যে দেখি। আচ্ছা এইটা আমাদের কাছে আপাতত থাকুক। ওকে, তো এখন আমরা হচ্ছে এই যে এইখানের মধ্যে সাইন 10 পাই, এই যে এইখানের মধ্যে উপরে যেটা আছে এই যে এইটা এখানে দেখো সবার অ্যামপ্লিটিউড কত, সবার বিস্তার হচ্ছে 1 করে, সবার বিস্তার 1 করে। এখন আমি সবার বিস্তারটা 1 না রেখে কারো বিস্তার বেশি দিব, কারো বিস্তার কম দিব। এরপরে হচ্ছে একটু কম্পেয়ার করব আমরা। তো এখানের মধ্যে বসাই, বসানোর পরে আছে এটা নাই করে দেই, আপাতত এটাও নাই করে দেই। এখন আচ্ছা এখন না এটা থাকুক, এটা আছে। তো এইখানের মধ্যে সবার ইয়া কত করে, বিস্তার হচ্ছে 1 করে, তাই না? সবার বিস্তার সমান না ধরছে, সবার বিস্তার সমান ধরছে। এখন সমান না ধরে কারোটা বেশি নেই কারোটা কম নেই। ঠিক আছে? প্রথমে ওর ভ্যালু দেয় হচ্ছে 0.5, তারপরের জনের ভ্যালু দেয় হচ্ছে 0.75। আমি আরবিট্রারিলি দিতেছি, এর ভ্যালু একই থাকুক, আর এর ভ্যালু দেয় হচ্ছে 0.75। আচ্ছা এর ভ্যালু পরে পরে যে আছে তার ভ্যালু দেয় হচ্ছে 0.5। ওকে, তো এখন দেখো এখন যে তরঙ্গটা আসছে আর আগের তরঙ্গটা একটু খেয়াল করো তো। আগে যেটা ছিল যখন সবার বিস্তার 1 ছিল, কম্পেয়ারটা বুঝতে পারতেছো? এই দুইটা কম্পেয়ার করলে সাদাটা হচ্ছে এখন আসছে যেটা, ঠিক আছে? সাদাটা হচ্ছে এখন যেটা আসছে, এইটার এই যে মাঝখানের নয়েজগুলো কিন্তু খুবই কমে গেছে। এই যে দেখো সাদাটার নয়েজের ভ্যালু কিন্তু খুবই কম, খুবই কম। ঠিক আছে? আগেরটার নয়েজের ভ্যালু দেখো খুব বড় বড় ভ্যালু। ঠিক আছে? আর এই যে নিচেরটার নয়েজের ভ্যালু কিন্তু খুবই কম। তার মানে নয়েজটা যদি আমাকে কমাইতে হয়, মানে একেবারে শুধু আমি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে জাস্ট এইরকম একটা ওয়েভ ফাংশন পাইতে চাই, বাকি সব জায়গায় জিরো হবে, এই আগে পরে সব জায়গায় জিরো, তাহলে এই নয়েজগুলো আমাকে সরাইতে হবে। ঠিক আছে? এই নয়েজগুলো সরানোর জন্য সব তরঙ্গ সংখ্যার মান সমান হওয়া যাবে না আর কি। ঠিক আছে? এটা একটু বুঝতে যদি কঠিন লাগে তোমরা এটা স্কিপ করতে পারো, কিন্তু হচ্ছে আপাতত জাস্ট বুঝার জন্য যে এখানের মধ্যে সব তরঙ্গ সংখ্যার মান সমান হওয়া যাবে না। ঠিক আছে? কোনো একটা তরঙ্গ সংখ্যার মান বেশি হওয়া লাগবে। এখানের মধ্যে দেখো আগে 10 পাই, 11 পাই, 13 পাই, 14 পাই, আচ্ছা 12 পাই দিতে ভুলে গেছি কোনো কারণে। ওকে, যাই হোক, এখানের মধ্যে সবার 12 পাই, সবার হচ্ছে ভ্যালু ছিল হচ্ছে 1 করে, সবার বিস্তার ছিল হচ্ছে 1 করে, এরকম ছিল। ঠিক আছে? এখন এখন আমরা কি করছি, সবার বিস্তার 1 রাখি নাই, 10 পাই যেটা আছে ওইটা রাখছি 0.5, তারপর 11 পাই এটা হচ্ছে 0.75, 12 পাই যেটা আছে ওইটা রাখছি হচ্ছে 1, তারপরে আবার 0.75, তারপরে আবার 14 পাই। তাহলে 10 পাই, 11 পাই, 12 পাই, 13 পাই, 14 পাই, এরকম। ঠিক আছে? এই যে মান প্রথমে কম ছিল, আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে, তারপর আবার কম হইতেছে। ঠিক আছে? তো এরকম। তো আমরা যদি এখন একটা কাজ করতে পারি, আগে তো এই শেপের জন্য আমরা কি করছিলাম, এই রেঞ্জের মধ্যে সবার তরঙ্গ সংখ্যার কন্ট্রিবিউশনটা আমি যোগ করার পর একটা পাইছিলাম, তাই না? এখন আমরা যে কাজটা করব, এই যে এইখান থেকে শুরু করে এই শেপের সবগুলা তরঙ্গ সংখ্যার জন্য কন্ট্রিবিউশনটা আমরা যোগ করব। ঠিক আছে? এখানে তো আস্তে আস্তে 1 ব্যবধানে নিছে, আমরা হচ্ছে একেবারে 0 ব্যবধানে
অলমোস্ট জিরো ব্যবধানে যতগুলা এখানের মধ্যে তরঙ্গ সংখ্যা আছে সবগুলা নিব। কিন্তু আগেরটার সাথে এখন ডিফারেন্স কি, আগে নিছিলাম হচ্ছে সবার বিস্তার ছিল 1 করে, এখন হচ্ছে সবার বিস্তার এইভাবে চেঞ্জ হচ্ছে। কারো বিস্তার এই যে প্রথমে কম, তারপরে আস্তে আস্তে বাড়বে, তারপরে আস্তে আস্তে কমবে। তখন দেখতে কেমন হবে, তখন আমার সমীকরণটা দেখতে কেমন হবে, ঠিক আছে? তখন দেখতে হবে হচ্ছে এই যে দেখো, তখন মানে এইরকম একটা শেপ হইলো আর কি। আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে আমরা একটা কাজ করি। ওকে, তো এরকম একটা শেপ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কে এর তরঙ্গ সংখ্যার জন্য, ঠিক আছে? তরঙ্গ সংখ্যা, ঠিক আছে? তরঙ্গ সংখ্যার জন্য এরকম। ওকে, তো আগে কি ছিল, আগে তরঙ্গ সংখ্যার জন্য সবাই হচ্ছে এই যে এরকম ছিল, আগে আগের কার্ভটা ছিল এরকম, এখন হয়ে গেছে হচ্ছে এইরকম। মানে হচ্ছে কারো মান কম, কারো মান বেশি, কারো মান আবার কম। ওকে, এইরকম যদি নেই, এইখান থেকে এই যে K1 থেকে এই K2 পর্যন্ত সবগুলা তরঙ্গ সংখ্যার এই বিস্তার অনুসারে যদি আমি যোগ করি, তাহলে আমার যে তরঙ্গ ইয়াটা আসে, ওয়েভ ফাংশনটা আসে, ওইটা দেখতে কেমন হবে? ওইটা দেখতে হবে হচ্ছে ওইটা দেখতে হবে যে এরকম, ঠিক আছে? ওইটা দেখতে হবে এরকম। আচ্ছা এটা একটু ইয়া করি আমি, ওকে, ওইটা দেখতে হচ্ছে এরকম হবে। এখন দেখো, আমি এক কাজ করি, উপরের এই রেঞ্জটা আস্তে আস্তে বৃদ্ধি করি। এখন দেখো এখানের মধ্যে এই যে তরঙ্গটা আমি পাইছি, ওয়েভ ফাংশনটা পাইছি, এটা দেখো একেবারে স্মুথ না, আগেরটার মতন কি, এই যে এখানে আগের তরঙ্গ সংখ্যাটা দেখো, আগে কোথাও কোথাও নয়েজ ছিল, কিন্তু এখন কোনো নয়েজ নেই। দেখো আগে পরে কোনো নয়েজ নেই, এই ওয়েভটা আমি পাইছি, এই ওয়েভটা আমি পাইছি, ঠিক আছে? এই ওয়েভটা আমি পাইছি, ঠিক আছে? এইটা দিয়ে আমি মোটামুটি বলে দিতে পারি যে আমার যে ইলেকট্রনটা আছে এটা 100% এইটুকুর মধ্যেই আছে, 100% এতটুকু জায়গার মধ্যে আছে, এবং তার অবস্থার অনিশ্চয়তা হচ্ছে এইটুকু, ডেল্টা এক্স। এটা হচ্ছে তার ডেল্টা এক্স। আর আমার উপরে এই ডেল্টা এক্সটা পাওয়ার জন্য এই যে আমার যে তরঙ্গ সংখ্যাটা, ওইটার অনিশ্চয়তা হচ্ছে এখানের মধ্যে, এই তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা হচ্ছে এই যে ডেল্টা কে, ঠিক আছে? এই ডেল্টা কেটা হচ্ছে তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তা। তো আমি যদি এখন এক কাজ করি, এই দুইটাকে একসাথে দেখি, দেখো আস্তে আস্তে আমি কি করলাম, দেখো এই যে আস্তে আস্তে এই যে কে এ তরঙ্গ সংখ্যার রেঞ্জটা অনেক বাড়ায় ফেলছি, ঠিক আছে? এটার অনিশ্চয়তা অনেক বৃদ্ধি করে ফেলছি। তরঙ্গ সংখ্যা এখন এই রেঞ্জের মধ্যে, মানে তার অনিশ্চয়তাটা এখন অনেক বড় হয়ে গেছে। ডেল্টা কেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে, ডেল্টা কেটা হচ্ছে এখন এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে হওয়ার কারণে এখন আমরা যদি অবস্থার অনিশ্চয়তা দেখি, দেখো অবস্থার অনিশ্চয়তা খুবই কম, ডেল্টা এক্সটা খুবই ছোট, এইটুকু। তাহলে অবস্থানটা আমি একেবারে মোটামুটি খুব মানে 90% বলতে পারি যে আচ্ছা এই যে এতটুকু জায়গার মধ্যে আছে। কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে যে তার তরঙ্গ যে সংখ্যাটা আছে এইটার অনিশ্চয়তাটা বৃদ্ধি পেয়ে গেছে। তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়া মানে ভরবেগের অনিশ্চয়তাটা বৃদ্ধি পেয়ে গেছে। এটা এখন অ্যানিমেশনের মাধ্যমে তোমরা একটু দেখো। আস্তে আস্তে এখন আমি রেঞ্জ কমাবো, রেঞ্জ কমবে। প্রথমে দেখো রেঞ্জ কমতেছে, এই যে নিচের এটা আস্তে আস্তে ছড়ায় পড়তেছে, দেখো এটা উপরেরটা চিকন হচ্ছে আর নিচের এটা ছড়ায় পড়তেছে, এই যে দেখছো এই চিকন হচ্ছে, এটা ছড়ায় পড়তেছে। আচ্ছা এইটার এরকম চিকন ভ্যালু হইলে এটা আস্তে আস্তে ছড়ায় পড়ে। ওকে, তার মানে এই যে এইখানের মধ্যে আমরা যদি নেই ডেল্টা কে তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তা আর ডেল্টা এক্স অবস্থার অনিশ্চয়তা, এই দুইটা কি পরস্পরের ব্যস্তানুপাতিক, এবং এই দুইটার মান যখন আমরা গুণ করি তখন আমাদের হাফ আসে। আচ্ছা এটা কিভাবে আসে এটা বুঝতে হইলে তাহলে এই যে এই ওয়েবটা একটু বুঝতে হবে, এটা তোমাকে একটু বুঝতে হবে এই ওয়েবটা কি বুঝাচ্ছে। মানে এই যে এটা কিন্তু তোমরা অনেক জায়গায় দেখবা যে আসলে এই জিনিসটা তোমরা অনেক জায়গায় দেখতে পারবা। এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন, নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন মধ্যে দেখো আমরা বলতে পারি যে এইটুকুর মধ্যে আমার তরঙ্গ সংখ্যাটা থাকবে এবং তরঙ্গ সংখ্যার ম্যাক্সিমাম ভ্যালু
তরঙ্গ সংখ্যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যে এই জায়গার মধ্যে আছে, এইটা হচ্ছে তরঙ্গ সংখ্যার ম্যাক্সিমাম ভ্যালু। এটা হচ্ছে অবস্থার অনিশ্চয়তা, অবস্থানের ম্যাক্সিমাম ভ্যালুটা এইখানে হবে। এটা হচ্ছে বাই দ্য ওয়ে সাই, আমাদের সাইটা হচ্ছে এরকম কিছু একটা, ঠিক আছে, এটা হচ্ছে সাই। আচ্ছা সাই স্কোয়ারটা দেখতে কেমন হবে? সাই স্কোয়ারটা দেখতে হচ্ছে এরকম হবে। এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের সাই স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে সাই স্কোয়ার, সাইটাও আমরা দেখি একই সাথে। সাইটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখন আমরা যদি অ্যানিমেশনের মাধ্যমে দেখি, দেখো আস্তে আস্তে এটা ছড়ায় পড়তেছে আর উপরে কেটা চিকন হচ্ছে, ঠিক আছে, নিচের ওয়েভ ফাংশনটা ছড়ায় পড়তেছে, উপরেরটা চিকন হচ্ছে, ঠিক আছে। আমরা এখন শুধু ইয়া দিয়ে দেখি, ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পারছো, ওকে। তো এটা হচ্ছে আমাদের সাই স্কোয়ার, ওকে। আর এটা হচ্ছে আমার কে, ঠিক আছে, এটার কে স্কোয়ারের আকারও আমরা নিতে পারি, অসুবিধা নেই। তো এই যে এই দুইটা গ্রাফ দেখতে প্রায় সিমিলার, কিন্তু এইটা যখন চিকন হয় এইটা তখন আস্তে আস্তে ছড়ায় পড়ে, মোটা হয়, ঠিক আছে। এখন এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা তোমাদের একটু বলে রাখি, তাহলে আমরা ওইখান থেকে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা বুঝতে পারবো যে h/4 ওই ভ্যালুটা কিভাবে আসছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, গাউসিয়ান, ঠিক আছে, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, ওকে। তো গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের মধ্যে এইটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, এটা হচ্ছে কে এর গড় ভ্যালু, আর এইটা হচ্ছে সাই এর গড় ভ্যালু, ঠিক আছে। তো এখন এদের গ্রাফটা যদি আমি প্লট করি, এটা দেখতে হচ্ছে অনেকটা e⁻² 1/2 সিগমা স্কোয়ার ইন্টু e⁻² সিগমা স্কোয়ার। এদের এটা দেখতে অনেকটা এইরকম হবে, ঠিক আছে, এটা দেখতে অনেকটা এইরকম হবে। এই ধরনের কার্ভের ইকুয়েশনগুলো দেখতে এরকম হয়। আচ্ছা এখানের মধ্যে একটু ভয় পাইতেছে হয়তো বা, কিন্তু আমি তোমাদেরকে দুইটা জিনিসের উপরে একটু মনোযোগ দিতে হবে আর কি, ঠিক আছে। ওকে, এখানের মধ্যে একটা জিনিস, এখানের মধ্যে মূলত এই একটা জিনিসের উপরে একটু মনে রাখলে হবে, সেটা হচ্ছে এই সিগমা ভ্যালুর উপরে মনে রাখলে হবে। সিগমা ভ্যালু যেটা দেখতেছো না, এইটাই হচ্ছে মূলত এই যে গ্রাফটা, এটা কতটুকু মোটা হবে এটা তোমার নির্ধারণ করে। অনিশ্চয়তা বলতে আমরা যেটা বুঝি ওইটা হচ্ছে এই সিগমা ভ্যালুটাই, ঠিক আছে। অনিশ্চয়তা বলতে আমরা যেটা বুঝি সেটা এই সিগমা ভ্যালুটাই। সিগমা ভ্যালুটাই অ্যাকচুয়ালি এটা এই গ্রাফগুলো কতটুকু মোটা হয় সেটা নির্ধারণ করে এই ইকুয়েশন অনুসারে, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম যে এখানের মধ্যে সাই স্কোয়ারটাও দেখতে এরকম, আবার কে স্কোয়ারটাও দেখতে এরকম। তো এই দুইটার জন্য আমরা এই সিগমার ভ্যালুটা দেখি একটু, ঠিক আছে। তো এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো করছি এখানে হালকা একটু রিক্যাপ করি। তো আমরা দেখছিলাম যে এই এক এক করে এই যে তরঙ্গ সংখ্যাগুলা কয়েকটা বিচ্ছিন্ন মান নিলাম, ঠিক আছে। আস্তে আস্তে দেখো যত আমি বেশি মান নিতে পারি একটা রেঞ্জের মধ্যে, তত হচ্ছে আমার ফাংশনটার মধ্যে তত আমার ওয়েভ ফাংশনটা লোকালাইজ ভালো হচ্ছে। তারপর আমি কি করলাম, এই একটা রেঞ্জের মধ্যে সবগুলো ভ্যালু নিলাম, তাহলে আমার লোকালাইজেশনটা সবচেয়ে ভালো হইলো, ঠিক আছে, ওকে। আগে তো এই যে এরকম বড় বড় ছিল, ঠিক আছে, বড় বড় তোমার প্যাকেট ছিল, কিন্তু এগুলো এখন পরে গিয়ে নাই হয়ে গেছে, ঠিক আছে। তো কিন্তু নয়েজগুলা রয়ে গেছে, ঠিক আছে। এই নয়েজগুলাকে সরানোর জন্য দেখো এরকম সবগুলা তরঙ্গ সংখ্যার যে বিস্তার, সবগুলার মান সমান হওয়া যাবে না, কিছু কিছু তরঙ্গ সংখ্যার মান আবার একটু বেশি কম হইতে হবে, ঠিক আছে। বেশি কম হইলে কি হবে, যে এই যে নয়েজগুলো আস্তে আস্তে কমে যাবে, নয়েজগুলো আস্তে আস্তে কমে যাবে। তো এই যে টোটাল জিনিসটা, টোটাল কাজটা করার পরে, ঠিক আছে, টোটাল কাজটা করার পরে এই যে এইটুকু রেঞ্জের মধ্যে আমি যদি সবগুলা তরঙ্গ সংখ্যাকে যোগ করি, আমার অবস্থানটা আসবে, আমার ওয়েভ ফাংশনটা আসবে হচ্ছে এরকম, ঠিক আছে, ওয়েভ ফাংশনটা আসবে হচ্ছে এরকম,
ওকে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে টোরে আমরা দেখলাম যে এরকম যদি আমি নিতে পারি তাহলে আমার এইটা আসবে সুন্দর একটা ওয়েভ ফাংশন। ওকে, তো এখানে থেকে আমরা আলটিমেটলি এইটাতে আসলাম, এই যে এটা হচ্ছে আমার সাই স্কোয়ার, ঠিক আছে, ইলেকট্রনটা কোথায় কেমন আছে ওইটা থাকার সম্ভাবনা, আর এ কে স্কোয়ার এটা হচ্ছে কোন তরঙ্গ সংখ্যাটা আছে ওইটার ওইটা কেমন থাকতে পারে ডিস্ট্রিবিউশনটা তরঙ্গ সংখ্যার জন্য, ঠিক আছে, এই দুইটা দেখলাম। এখন এইখান থেকে দেখো আমি বলছিলাম তোমাদের মূলত এই সিগমাটার উপর একটু মনে রাখতে, ঠিক আছে, এই সিগমাটাই হচ্ছে আমাদের অনিশ্চয়তা বা ডেল্টা এক্স ডেল্টা কেটা নির্ধারণ করে। তো একটু আগে দেখো আমরা যে এই সাই স্কোয়ারটা দেখছি এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সাই স্কোয়ারটা, আর এইটা হচ্ছে আমাদের এই ঠিক আছে, এটা হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা যে বিস্তারটা আছে ওইটার ভ্যালুটা। ওকে, তো এখন এইখানের মধ্যে একটু দেখো তো এই দুইটা ফাংশনের মধ্যে আমরা এখন তুলনা করব, এই যে সিগমার ভ্যালুটা বের করার চেষ্টা করব, এইটার এটা একটু কম্পেয়ার করি। দেখো এটা প্রায় সেম, অলমোস্ট সেম, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে এইখানের মধ্যে আলফা আছে আর এইখানের মধ্যে আছে সিগমা স্কোয়ার, বাকি সব সেম কিন্তু জাস্ট, আর এখানে মিউটা হচ্ছে একটা মিউ আছে, আর এখানে মিউ হচ্ছে এভারেজ ভ্যালুটা আর কি, এভারেজ ভ্যালু এখানে জিরোতে, ওইটা নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের টেনশন হচ্ছে এই আলফাটা নিয়ে, দেখো এই বিস্তারটা। তো এখানে আলফা সমান আমরা কি লিখতে পারি, এই দুইটা যদি কম্পেয়ার করি, আলফা সমান আমরা লিখতে পারি হচ্ছে সিগমা স্কোয়ার, বা সিগমাটাই কি এখানে অবস্থার অনিশ্চয়তাটা, সিগমা স্কোয়ার কি এই যে অবস্থার অনিশ্চয়তাটা, ঠিক আছে, সিগমা এক্স স্কোয়ার বা এটাকে ডেল এক্স স্কোয়ার, ঠিক আছে, এই সিগমাটাই হচ্ছে এই সমীকরণে এই ধরনের সমীকরণের অনিশ্চয়তাটা নির্দেশ করে। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে আলফা ইকুয়াল টু ডেল এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, এখন আসা হচ্ছে তরঙ্গ সংখ্যার জন্য, অবস্থার জন্য গেল, এখন তরঙ্গ সংখ্যার জন্য দেখি। তো তরঙ্গ সংখ্যার জন্য এইখানে এই দুইটা যদি একটু কম্পেয়ার করো, এখন অবভিয়াস না। আচ্ছা, এই দুইটা টার্মের মধ্যে এটা হচ্ছে আমরা বাদ দিয়ে চিন্তা করি, এক্স একটা আছে, স্কোয়ার টার্ম আছে, আচ্ছা না এখানের মধ্যে এটা মিলে অসুবিধা নাই, এইটা আর এইটা সেম জিনিস, জাস্ট এখানে 2 সিগমা স্কোয়ারের জায়গায় 2 আলফা আছে, এই যে এখানে 2 সিগমা স্কোয়ারের জায়গায় 1/2 আলফা আছে, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এই 2 আলফা ইকুয়াল টু 1/2 সিগমা, তবে এটা এই সিগমাটা কার, তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাটা, ঠিক আছে, তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তার উপরে বর্গ, ঠিক আছে। তো এইখান থেকে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু 1/4, এই তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তাকে আমি ডেল্টা কে দিয়ে লিখবো আপাতত। তো এই আলফা আর এই আলফা তো সেম জিনিস, তো এইখান থেকে আমি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে দেখো আলফার ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা লিখতে পারি ডেল এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 ডেল কে হোল স্কোয়ার। তো অবস্থার অনিশ্চয়তা আর তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক, তো এইটাকে আমি একসাথে লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল কে হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 বা ডেল এক্স ইন্টু ডেল কে ইকুয়াল টু হাফ, ঠিক আছে, ডেল এক্স ইন্টু ডেল কে ইকুয়াল টু হাফ, তার মানে অবস্থার অনিশ্চয়তা আর তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তার গুণফল কত, হাফ, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ভরবেগের অনিশ্চয়তাটাও পাবো, কারণ হচ্ছে আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে কি জানি, ডি ব্রগলির সমীকরণ থেকে জানি হচ্ছে পি, ঠিক আছে, ভরবেগ সমান হচ্ছে এইচ বাই ল্যামডা, ঠিক আছে, ভরবেগ সমান কত, এইচ বাই ল্যামডা, আচ্ছা ল্যামডা তো, আর কে তরঙ্গ সংখ্যা কি, তরঙ্গ সংখ্যা হচ্ছে টুয়াইস পাই বাই ল্যামডা, তার মানে ল্যামডা সমান হচ্ছে আমরা লিখতে পারি টুয়াইস পাই বাই কে। তো এইখানের মধ্যে আমি যদি লিখি তাহলে ল্যামডা সমান আমি কি লিখতে পারি, টুয়াইস পাই বাই কে, তাহলে টুয়াইস পাই বাই কে, ওকে। তো এখানে আসে এইচ বাই টুয়াইস পাই ইন্টু কে, তো ভরবেগ আর তরঙ্গ সংখ্যার মধ্যে এই সম্পর্ক, ঠিক আছে। তাহলে ভরবেগের তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তার মধ্যে সম্পর্ক হবে হচ্ছে এইটা, ঠিক আছে। তো আমরা একটু আগে কি দেখলাম, দেখলাম হচ্ছে ডেল এক্স অবস্থার অনিশ্চয়তা আর তরঙ্গ সংখ্যার অনিশ্চয়তার
গুণফল হচ্ছে হাফ। আর এইখানের মধ্যে আমরা ডেল্টা পি এর মানটা যদি এখন বসায় দেই, ডেল এক্স ইকুয়াল টু, আচ্ছা ডেল এক্স ইন্টু, আচ্ছা সরি ডেল এক্স পি না, এটা তো আমি এখনো বসাই না, এটা ডেল কে, ঠিক আছে, এই যে ডেল কে, ডেল এক্স ইন্টু ডেল কে, এই দুইটার অনিশ্চয়তাই হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা ডেল কে সমান কি লিখতে পারি, ডেল পি ইন্টু টোয়াইস পাই বাই এইচ, ঠিক আছে, ডেল পি ইন্টু টোয়াইস পাই বাই এইচ ইকুয়াল টু হাফ। তারপরে আমার ডেল এক্স ইন্টু ডেল পি সমান আসে এইচ বাই ফোর পাই, এইখান থেকে ওই এইচ বাই ফোর পাইটা আসছে, ঠিক আছে, এখান থেকে ওই এইচ বাই ফোর পাইটা আসে। আর এইটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও। এই গাউসিয়ানের যে কার্ভগুলো আছে এগুলো হচ্ছে বেস্ট কেস সিনারিও। নর্মালি অন্যান্য কেসে এর থেকে আরো খারাপ তোমার গ্রাফ আসবে, এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও, ঠিক আছে। তো বেস্ট কেস সিনারিওতে তার মানে এটা অ্যাকচুয়ালি এক্সাক্ট ভ্যালু না, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তোমার ওয়েভ ফাংশন কিন্তু ওই রকম হবে এমন কোনো কথা নেই, ওয়েভ ফাংশন আরো খারাপ দেখতে হইতে পারে, ঠিক আছে। আমরা অলরেডি দেখছি যে এরকম ওয়েভ ফাংশন না হয়ে, ঠিক আছে, এরকম ওয়েভ ফাংশন না হয়ে যদি এরকম ওয়েভ ফাংশন হয় তাহলে অনিশ্চয়তার ভ্যালু দুইটার গুণফল আরেকটু বেশি হবে, ঠিক আছে, এক্স্যাক্ট এত হবে না। তো আমরা বেস্ট কেস সিনারিও থেকে বুঝতে পারলাম যে এইখানের মধ্যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু, ঠিক আছে, এই যে অবস্থা আর ভরবেগের অনিশ্চয়তার মধ্যে এইটা হচ্ছে সম্পর্ক। তো ওভারঅল আজকের যে ক্লাসটা, এটার মধ্যে আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম, আলোচনা থেকে মোটামুটি এইটা বুঝতে পারলাম যে যখনই ইলেকট্রন একটা কণা, এইটার অবস্থানকে আমরা তরঙ্গ আকারে ব্যাখ্যা করতে যাই, তখনই তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্যের একটা অনিশ্চয়তা অটোমেটিক চলে আসে। কারণ তরঙ্গের মতন কণা তো অসীম পর্যন্ত অবস্থান করতে পারে না, তরঙ্গের কোনো অবস্থান নাই, মানে একটা সাইনোসয়েডাল ওয়েভের কোনো অবস্থান নাই। কিন্তু যখনই তুমি বলবা যে এটাকে কণার মাধ্যমে কণাটার একটা কণার অবস্থান যখনই তুমি তরঙ্গের মাধ্যমে ব্যাখ্যা করতে যাবা, তখনই এটাকে তোমার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসতে হবে, আর ওই কাজ করতে হলে তরঙ্গ সংখ্যাটা অনিশ্চিত হয়ে পড়ে, ঠিক আছে, এটা অটোমেটিক, ঠিক আছে, এটা মেজারমেন্ট করা ছাড়া অটোমেটিক হয়ে যায়। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পারছো। তো এই ছবিটা দিয়ে রাখছি কারণ হচ্ছে গুগলের মধ্যে যখন হচ্ছে আমরা মনে করো হাইজেনবার্গ নিয়ে একটু সার্চ করি, আচ্ছা দেখি তো একটা সার্চ করে দেখি, তোমাদের একটা সার্চ দেখাই এখানের মধ্যে। ঠিক আছে, হাইজেনবার্গ আমি লিখলাম, ওয়ার্নার হাইজেনবার্গ, ইমেজেস এর মধ্যে যাও, দেখো সব হচ্ছে আরেকজনের ছবি। তো আমি কনফিউজ হয়ে গেছি, হাইজেনবার্গের পরিচয় এখন অনিশ্চিত হয়ে পড়ছে, বুঝছো, ঠিক আছে। ছবি দেখো 50% হচ্ছে এই যে এই লোকের ছবি দেওয়া। তো তোমরা হয়তো বা চিনো, অনেকে চিনো অনেকে চিনো না, ঠিক আছে। তো এই জন্য ওনার ছবিটা আমি দিয়ে রাখছি, কারণ হচ্ছে দুইটাই হইতে পারে ওনার ছবি। তো এখানের মধ্যে তাহলে আমরা আজকের আলোচনা থেকে মোটামুটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি জন্য আসে এটা দেখে ফেলাম। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, এই যে যখনই আমরা একটা কণার অবস্থান তরঙ্গের মাধ্যমে ব্যাখ্যা করতে যাব, তখনই একটা অবস্থার অনিশ্চয়তা আসবে, ঠিক আছে। আর একটা তরঙ্গকে একটা নির্দিষ্ট জায়গায় যখন আমি আনতে চাই, তখন হচ্ছে তরঙ্গ সংখ্যার একটা অনিশ্চয়তা চলে আসবে, ঠিক আছে। অনিশ্চয়তাটা কি, ওই যে গ্রাফটা দেখছো না, ওই গ্রাফের একটা স্প্রেড আর কি, এই দুইটার গুণফল মিনিমাম হবে হচ্ছে হাফ, ঠিক আছে। আর যখন এটা ভরবেগ দিয়ে আমরা ব্যাখ্যা করতে যাই, তখন এটা হয়ে যায় হচ্ছে এইচ বাই ফোর পাই, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থান আর ভরবেগের অনিশ্চয়তা তত্ত্ব, ঠিক আছে। এটা এতটাই ইম্পর্টেন্ট যে এইটার মাধ্যমেই আমরা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সকে আলাদা করতে পারছি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এই যে শ্রোডিঞ্জারের সমীকরণের থেকেও যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আসছে, এইটা থেকেই মূলত আমরা ওই বোর মডেল, তারপরে সমারফিল্ড মডেলের যত সীমাবদ্ধতা ছিল, ম্যাক্সিমাম সীমাবদ্ধতা এইটা দিয়ে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। এবং এটা বাস্তব প্রমাণও আছে, ঠিক আছে। যখন হচ্ছে তোমার কোনো একটা স্পেকট্রাম দেখি, স্পেকট্রামের মধ্যে এই যে এই অনিশ্চয়তার কারণে অনিশ্চয়তার পরিচয়টা একেবারে নিয়ে আসে, ঠিক আছে, একেবারে বেকড ইন। ওকে, তো আজকের ক্লাসটা করার পরে আশা করি তোমাদের হাইজেনবার্গ অনিশ্চয়তার উপর একটা ভালো একটা আইডিয়া চলে আসলো। তো সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আশা করি পরের ক্লাসে আমার সাথে জয়েন করবে।